আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। খুঁড়িয়ে হাঁটছো কেন? এটা তো অন্য কিছু বোঝাচ্ছে। সারা রাত কোনো পুরুষের কাছে ছিলে নাকি এভাবে খুঁড়িয়ে হাঁটতেছো? জি না, আমি অবিবাহিত। ওকে, রাতে বিছানার সাথে ধাক্কা লেগে পায়ে লাগ, সেজন্য পা ব্যথা করতেছে। বাট আপনার ঘাড়ে কামড়ের দাগ কেন ভাইয়া? কোনো নারীর কামড় নাকি? রুদ্র ভালোভাবে ঘাড়ের কামড় লুকানোর চেষ্টা করে। মনিকা সেটা দেখে হালকা হেসে রুদ্রের সাথে বেরিয়ে পড়ে। মনিকাকে দেখে রোদেলা অনেক খুশি হয়। মনিকা ছাদে যাওয়ার সময় একটা ছবি টাঙানো দেখে দেওয়ালে, কিন্তু সেটা ভালোভাবে দেখতে পাওয়ার আগেই রোদেলা মনিকাকে টেনে উপরে নিয়ে যায়। কেক কেটে খাওয়া দাওয়া করে সবাই বেশ কিছুক্ষণ আড্ডা দেয়। রুদ্র মনিকাকে আর চোখে বারবার লক্ষ্য করে। সে ভাবছে অন্য কিছু। মেয়েটার আসল পরিচয় তো সে জানে, কিন্তু নিজেই নিজেকে বলে সে কিছু জানে না। রুদ্র হালকা হেসে মনিকার দিক থেকে চোখ ফিরে নেয়। আজ অনেক মজা হলো, তাই না মনিকা? উফ বোন, আমার তো আনন্দ লাগতেছে। ইস, কত গিফট পেলাম বল দেখি। গিফটের কথা শুনে মনিকার মনে হলো সে তো কোনো গিফট দেয়নি। সবাই উঠে নিচে যাবে, তখন রুদ্র মনিকার হাতে একটা বক্স এগিয়ে দেয়। মনিকা সেটা হাতে নিয়ে রুদ্রের দিকে তাকিয়ে থাকে। রোদেলাকে দিও, ফ্রেন্ড হও, কিছু না দিলে মন খারাপ হতে পারে। তোমাকে তো মনে হয় ঘুম থেকে তুলে নিয়ে আসলাম, যাও এটা দিয়ে দাও। মনিকা হালকা হেসে সেটা রোদেলাকে দেয়। রোদেলা অনেকটা খুশি হয়। মনিকা নিচে নেমে একটা রুমের সামনে দিয়ে রোদেলার রুমে যেতে থাকে। তখন একটা ছবিতে তার চোখ আটকিয়ে যায়। সে ছবিটা নিচে নামিয়ে কান্না করতে থাকে আর চিল্লাতে থাকে। সবাই মনিকার কাছে আসে। আরমান চৌধুরী মনিকার হাত থেকে ছবিটা নেয়। এটা তো আমার ছোট ভাইয়ের ছবি, তুমি এটাতে হাত দিছো কোন সাহসে? এই ছবিতে হাত দেয় না কেউ, আর এটা নিয়ে এভাবে কান্না করার কি আছে? মা, এটা আমার মা বাবার ছবি। সবাই অবাক হয় মনিকার কথা শুনে। রুদ্র পাশে প্যান্টের পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। সবার রিয়াকশন দেখতেছে সে। মনিকা আবারও কান্না করতে করতে বলে, মা বাবা, ওইটা আমার মা বাবার ছবি। ওইটা আমার বাবা হয়, আমার বাবা অয়ন চৌধুরী আমার বাবা হয়। আন্টি, আমার পরিবার আছে আমি জানতাম না, শুধু জানতাম অয়ন চৌধুরী আমার বাবা। মনিকা রাবেয়া চৌধুরীকে জড়িয়ে নিয়ে কান্না করতে যাচ্ছে। সবাই হতভম্ব হয়ে মনিকার দিকে তাকিয়ে আছে। সে অয়ন চৌধুরীর মেয়ে, তাহলে এতদিন কোথায় ছিল? আর সে জানলো কেমনে অয়ন তার বাবা? তার জন্মের 3-4 দিন পরই অয়ন মারা গিয়েছিল। তাহলে রুদ্র সবার মুখভঙ্গি বোঝার চেষ্টা করে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আদিল চৌধুরী এবার চুপ না থেকে বলে, মনি, তোমার কথা বিশ্বাস করব কিভাবে আমরা? তুমি অয়ন চাচ্চুর মেয়ে, আমরা সেটা কিভাবে বুঝবো? আর তুমি বা জানো কেমনে তুমি অয়ন চাচ্চুর মেয়ে? তুমি না বলেছো আশ্রমে বড় হয়েছো? তাহলে সব টাকার লোভ যখন জানছে যে অয়ন বাবার মেয়ে ছোটবেলায় হারায় গেছে, সেই এখন তার সন্তান সাজার জন্য বসে আছে টাকা পাবে যে, সেজন্য বড়লোক, বাড়িঘর, টাকা পয়সা এইসব আত্মসাৎ করার ইচ্ছে সব। চুপ কর, এত কথা বলিস কেন? কথা বলার সুযোগ তো দিব ওকে নাকি? সবাই কান্না থামাও। মনিকা চুপ, এখন সব বলো। তুমি সমস্ত কিছু বলো। কিভাবে জানলে অয়ন চাচ্চু তোমার বাবা? ভাইয়া, আসলে আমি যখন আশ্রমে থাকতাম তখন আমাকে কয়েকটা ছবি আর চিঠি দেওয়া হয়। আমি যখন বড় হই আস্তে আস্তে ছবি আর চিঠি দেখি। ওখানে আমার নাম ঠিক করে রাখা হয়েছিল আর ছবিতে বলা হয়েছে আমার পরিচয় সম্পর্কে। চিঠিতে লেখা ছিল, ছোট মা, আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না। তোকে এইখানে রেখে গেলাম, অনেক টাকা পয়সাও দিয়ে গেলাম। তুই এইখানে ভালোভাবে থাকিস। তুই বড় হয়ে এই চিঠি পড়বি, আমি জানি, তাই যত্ন করে দিয়ে গেলাম। তুই অয়ন চৌধুরীর মেয়ে, তোর নাম মনিকা চৌধুরী রাখলাম। মনে রাখিস, বড় হয়ে কখনো কারো ক্ষতি করতে যাবি না, আর তর্কে জড়াবি না। তোকে আর একটা কথা জানাই, তোর মাকে মেরে ফেলা হয়েছে, আমার পিছেও সবাই পড়ে আছে, তাই তোকে এইখানে রেখে গেলাম। আমি চাইলে আমার পরিবারের কাছে তোকে রাখতে পারতাম, কিন্তু তোর জন্য তাদের বিপদ হতে পারে, তাই এইখানে রেখে গেলাম। আমাকে মাফ করে দিস তুই মা। আমি সেই চিঠি পড়ে জানতে পারি আর দুইটা ছবি ছিল, একটা আম্মুর আর একটা আব্বুর। আমি জানতাম না আব্বুর বড় ভাই ছিল, আর তাছাড়া ওখানে আব্বুর এক ফ্রেন্ড ছিল। আমি বড় হবার পর আমাকে সব আস্তে আস্তে বলে।
আমার অতীত সম্পর্কে। পরে আমাকে আশ্রম থেকে বের করে দেওয়া হয়। আমরা সেসব চিঠি আর ছবি চাই, আর তোমার ডিএনএ টেস্ট করাবো। মুখের কথা বিশ্বাস করব না আমরা। তুমি এক কাজ করো, বিকালে বাসায় গিয়ে সব নিয়ে আসবা। আর যেহেতু ছোট চাচু চাচি বেঁচে নেই, তাই আমাদের ডিএনএ এর স্যাম্পল দিয়ে সব টেস্ট করব। এখন এসব নিয়ে কথা বলার দরকার নাই, আগে সব টেস্ট করি আমরা। তুমি এবার যেতে পারো। কেউ আর কিছু না বলে না। মনিকা তখনই বিল্ডিং এ গিয়ে সব এনে দেয়। সে আর দেরি করে না। সবাই দেখে মনিকা সব সত্যি বলতেছে, আর সব অনেক পুরনো। পরে ডিএনএ টেস্ট করতে দেওয়া হয়, রিপোর্ট কাল হাতে পাবে। তবে কেউ বিশ্বাস করুক আর না করুক, রোদেলা আর তার মা বিশ্বাস করেছে মনিকাকে, নিজের কাছ থেকে সরায় নাই। রুদ্র ভাবে অন্য কিছু। মনিকা শেষে কিনা সে আমার চাচাতো বোন। ও মাই গড, যাকে নিজের বেড পার্টনার বানাতে চাই সে আমার বোন। জীবনে আর কি দেখতে হবে কে জানে। রুদ্রের মায়াজালে যে বন্দি করতে চাইছিলাম এই মেয়েকে, এখন কিভাবে তাকে নিজের ফাঁদে ফেলবো। আচ্ছা রুদ্র, তুই তো এমন না, কোনো মেয়ের অনুমতি ছাড়া কাউকে স্পর্শ করিস নাই, তাহলে তুই মনিকাকে নিজের করে যাস কেন? তুই কি দিন দিন আরো খারাপ পথে যাচ্ছিস? তুই না ধর্ষকদের শাস্তি দিস, তাহলে তুই নিজে তো এখন অন্যরকম হয়ে যাচ্ছিস। মনিকার থেকে নজর সরা, সে তোর বোন হয়, এখন তাকে নিয়ে নিজের মন্দ ভাবনা বাদ দে। রুদ্র নিজের মনে এসব বিড়বিড় করে। আদিল আজকে বেশ ভালোভাবে মনিকার সাথে মিশে গেছে। যতই হোক সে তো তার বোন, রোদেলার মতোই, তাই না? তাহলে তো তাকেও ভালোবাসতে হবে। এই যে ম্যাম, আমি কিন্তু আমার বোনকে তুমি করে বলতে পারবো না তুই ছাড়া, ওকে? আর তুইও আমাকে তুমি করে বলিস, আপনি বলতে হবে না। আমি তো তোর ভাই, তাই না? আর তোর ভাবিকেও তুমি করেই বলিস। ওকে ভাইয়া, চিন্তা করো না। আমারও আপনি বলতে ভালো লাগে না, তুমি করেই বলবো। আর ভাবিকেও তুমি করেই বলি, কিন্তু সমস্যা রুদ্র ভাইয়াকে নিয়ে। আমি কি করলাম? আমি কি তোমার গলার কাটা নাকি? আমাকে নিয়ে কিসের সমস্যা তোমার? হ্যাঁ, আমাকেও তুমি করেই বলতে পারো, সমস্যা নেই। আমি তুই বললা পারবো না, তুমি বলবো। তুই এমন রেগে যাচ্ছিস কেন রুদ্র? কি হয়েছে তোর বলতো? সেই কখন থেকে এমন গোমরা মুখ করে আছিস? আচ্ছা, আমি বুঝলাম মনিকাকে তুই বিশ্বাস করতে পারছিস না, কিন্তু কালকেই তো রিপোর্টটা পাবো। এখন মজা কর, এমন করে আছিস কেন ভাই আমার? ভাইয়া বাদ দাও তো, হনুমানরা আর কি পাবে তুমি বলো? দেখো না চেহারা হনুমানের মতো, কেমন যেন একটা সাদা বিড়াল, গোমরা মুখ। এই মেয়ে কি বললে? আমি হনুমান? চর খাইছো, এক চরে সব দাঁত ফেলে দিব। বেয়াদব মেয়ে একটা, আমার সামনে দেখে সরো। রুদ্র রেগে যায়। মনিকার কথা শুনে সবাই হেসে ওঠে, কিন্তু রুদ্রের রাগ দেখে হাসি থামায়। মনিকা কেঁদে দেয় বাচ্চাদের মতো। তাকে ঝাড়ি মারে কেন? এই নিয়ে আদিলের কাছে বিচার দেয় সে। রুদ্র বিরক্ত প্রকাশ করে সামান্য ঝাড়ি মারছে। সে এটাতে এত কান্না করার কি আছে? ছোট বাচ্চাদের মতো ভ্যা ভ্যা করে কান্না করে। এভাবে সারাটা দিন সবাই মজা করে। রাবেয়া চৌধুরী নিজ হাতে মনিকাকে খাইয়ে দেয়। অয়ন চৌধুরী সবার চোখের মণি ছিল। যেখানে তার একমাত্র মেয়েকে নিয়ে আর পানিতে ফেলে দেওয়া যায়? তাকে তো ভালোবাসতেই হবে। রাতে সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিল, এমন সময় কলিং বেলের আওয়াজে সবাই চুপ হয়ে যায়। এত রাতে আবার কে এলো? রাত 11টা বাজে, এই সময় কি আসবে? আচ্ছা, তোমরা গল্প করো, আমি দেখে আসি কে এসেছে। আদিল গিয়ে দরজা খুলে দেওয়া মাত্রই কয়েকজন পুলিশ বাড়িতে প্রবেশ করে। ড্রয়িং রুমের সবাই দাঁড়িয়ে পড়ে। মনিকাও গুটিসুটি মেরে থাকে। পুলিশদের মধ্যে তাদের বড় অফিসার জামিল মিয়া বলে ওঠে, আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমরা মিরাজ হোসেনের কেসটার বিষয়ে কথা বলতে আসছি আপনার সাথে। আপনি কি সময় দিবেন একটু? আমাদের খুব দরকার ছিল। আপনি তো জানেন আপনার ছোট ভাইয়ের খুনি তারা। হ্যাঁ অবশ্যই, বসো তোমরা। কি এমন কথা যে এত রাতে আসলে তোমরা? অয়নের ব্যাপারে তো টিভিতে দেখছিলাম, আমরা ভাবতে পারিনি অয়নের সাথে এমন কিছু হবে। আমি এমপি হয়েও কিছু করতে পারলাম না। স্যার, যদি কিছু মনে না করেন তাহলে আসলে বুঝতেই পারছেন এই কেস নিয়ে আমরা অনেক তদন্ত করেছি, কিন্তু খুনির সন্ধান পাইনি। তবে একজনকে সন্দেহ করা হয়েছে, সেটা নিয়ে জানতে আসছিলাম এখানে। আমাদের পরিবারে কেউ? কি বলতে চাও? কে খুন করছে? ভুলে যাচ্ছ তুমি কোথায় বসে কথা বলতেছো। আমার ছেলেরা কখনো এই কাজ করতে পারে না, আর আমরা তো কেউ জানতামই না অয়ন আর তার ওয়াইফকে খুন করা হয়েছে। সরি স্যার, ভুল বুঝতেছেন। আমি শুধু বললাম, মানে এই না যে আপনারা খুন করছেন। জানতে চাইছি যে অয়ন স্যার এর মেয়ে এখন কোথায় আছে। নাকি একটা মেয়ে ছিল, সন্দেহ আমাদের সেই মেয়ের উপর।
হোয়াট? কি বলেন এসব? স্যার, আগে তার খোঁজ নিতে পারছেন? নিশ্চয়ই আইনের বিপক্ষে যাবেন না। তাই অয়ন স্যারের মেয়েটা সেটা যদি বলতেন। রুদ্র কাপা কাপা হাতে মনিকাকে দেখিয়ে দেয়। মনিকা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে, কিছু বলতিছে না। সে কি বলবে কিছুই বুঝতেছে না। রোদেলা কান্না করে দেয়, মনিকাকে নিয়ে যেতে দিবে না, কিন্তু পুলিশ মনিকাকে হাতকড়া পরিয়ে দেয়। মনিকা সবার দিকে তাকায় একবার, তারপর মাথা নিচু করে থাকে। আদিল ভাইয়া, বলো না মনির কোনো দোষ নাই। আর ও তো এসবে ভয় করে খুব। ও এমন ভাবে কাউকে খুন করতে পারে না। ভাইয়া বল না রে। আর এখনো তো আমরা জানি না মনি অয়ন বাবার মেয়ে কিনা। সেটা তো পরীক্ষা করলে জানতে পারবো আমরা। অফিসার, আমরা জানি না মনিকা আসলে অয়ন বাবার মেয়ে কিনা। আজ আপনাদের ও বলে এসব, তারপর আমি টেস্ট করতে দিয়েছি, কাল রিপোর্ট আসবে। তাই আপনারা আগে প্রমাণ আনেন ও দোষী কিনা, তারপর না হয়। যেতে দাও, ওদের কাজ ওরা করুক, কালে সব নিয়ে কথা বলা যাবে। অফিসার, আপনারা এখন আসতে পারেন। সবাই চলে যায়, মনিকাকেও সাথে নিয়ে যায়। সবাই যেন একটা ঘোরের মধ্যে আছে, কোথাও থেকে কি হচ্ছে কেউ বুঝতে পারছে না। মনিকা, সে তো মারামারি ভয় পায়, গুলি এসব চিনে না ঠিক মতো, তাহলে সে খুন করবে কিভাবে? আর বয়সী বা কত? মনিকার 18 হবে, এর বেশি না। সবার মাথাতেই এখন এসব ঘুরতেছে। এদিকে মনিকাকে লকআপে রাখা হয়েছে, এখনো মনিকা মুখ থেকে টু শব্দ বের করে নাই। কোনো পুলিশ একটা কথা বের করতে পারে নাই, পারমিশন না থাকায় লাঠি চার্জও করতে পারে না কেউ। সকাল 10টায় আদিল মনিকার রিপোর্ট হাতে নিয়ে দেখে মনিকা যা বলেছে সব সত্যি। সে অয়ন চৌধুরীর মেয়ে। পরে 10টার সময় পুলিশ এসে রিপোর্টের কথা জানতে চায়। আদিল না চাইতেও রিপোর্ট দেয়। সবাই চিন্তিত মনিকাকে নিয়ে, কি হবে কেউ বুঝতে পারে না। আরমান চৌধুরীও কিছু করতেছে না। রুদ্র বোকার মতো সবার কাণ্ড দেখে, যে মেয়ে সামান্য চাকু দেখে ভয় পায়, সে কাউকে কিভাবে চাকু দিয়ে খুন করবে? এটা কি ওই পাগল ছাগল পুলিশ বুঝতে পারে না? কাল আদালতে ওঠানো হবে মনিকাকে। পুলিশের সবাই বিরক্ত মনিকার ওপর, কেউ কিভাবে কথা না বলে থাকে। কাল থেকে মুখ দিয়ে একটা কথা বের হয় নাই মনিকার। সকাল 10টায় আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আছে মনিকা। তার সামনে আছে অনেক মানুষ, ক্যামেরাম্যান। সবাই অধীর আগ্রহে বসে আছে কিভাবে এত খুন করলো তা জানার জন্য। আদৌ কি মনিকা খুন করেছে? কি হতে পারে এখন? মনিকার পক্ষে কোনো উকিল পাওয়া যায়নি। এত খুনের বিষয়ে জানার পর কোনো উকিল কেস নেয়নি। আরমান চৌধুরী টাকার লোভ দেখায়ও কাউকে আনতে পারে নাই। সব উকিল এক কথায় বলে, যে মেয়ে এত খুন করে এমন নির্মম ভাবে, তার কেস আমরা নিব না। সে তো একটা সাইকো, তার ফাঁসি দরকার। তার কেস আমরা নিতে চাই না। এই কেসের জন্য কোটি কোটি টাকা দিলেও আমরা রাজি না। আদালতে ডিফেন্সের উকিল এবার বলতে শুরু করে, কাঠগড়ায় যে দাঁড়িয়ে আছে তার নাম অনিকা চৌধুরী, অয়ন চৌধুরীর একমাত্র মেয়ে। আপনার সামনে যে ফাইলগুলো আছে সেখানে সব দেওয়া আছে। মিরাজ হোসেনের পুরো ফ্যামিলিকে দলীয়সম্মত করেছে মেয়েটা। তার মা বাবা খুনের প্রতিশোধ নেওয়ার জন্য সবাইকে খুন করা হয়েছে। আজ থেকে প্রায় 18 বছর আগে অয়ন চৌধুরী ও তার স্ত্রীকে খুন করা হয়েছে। মিরাজ চৌধুরী সেটা করেছে। তোমার পক্ষে কোনো উকিল আছে কি? এখানে তো তোমার হয়ে কাউকে দেখতেছি না যে কথা বলবে। আর নিজের বয়ান দেওনি তুমি, তোমার কি কিছু বলার আছে? দোষী, হ্যাঁ আমি দোষী, কারণ আমি আমার বাবা মাকে রক্ষা করতে পারি নাই তাদের বাঁচাতে, নিজের হাতে তাদের খুনিকে শাস্তি দিতে। আমার বাবা মা যখন মারা যায় তখন আমার বয়স কত ছিল? 1 বছর কি 2 বছর? না, আমার মা মারা যায় জন্মের দিনে, আর বাবা তিনি মারা যায় আমার জন্মের 3-4 দিন পর। তাহলে আমি কিভাবে জানবো আমার বাবা মায়ের খুনিকে? একজন আইনের লোক হয়ে আপনারা খুনিকে ধরতে পারছিলেন না, তাই যেই শুনলেন অয়ন চৌধুরীর মেয়ে আছে তাকে লকআপে দেওয়ার চিন্তা আপনাদের। আপনারা কেমন মানুষ যে প্রমাণ ছাড়া আমাকে গ্রেফতার করেন? কই, কোনো ধর্ষক যখন কাউকে ধর্ষণ করে তখন সমস্ত প্রমাণ থাকার পরেও তো তাকে 2-3 দিনের বেশি জেলে রাখতে পারেন না আপনারা। তাহলে আমাকে একদিন আপনারা কেন রাখছেন? আমি আগে এটার বিচার চাই। আমার পক্ষে একটা প্রমাণ দেখান যে আমি খুন করছি, তাহলে আমি নিজের ফাঁসির রায় ঘোষণা করব। মনিকা শান্তভাবে কথাগুলো বললেও সবাইকে কাঁপিয়ে তোলে তার কথায়। মনিকা কি ভুল কিছু বলেছে? তার বিরুদ্ধে একটা প্রমাণও পাওয়া যায়নি, তাহলে তাকে আটকায় রাখার ক্ষমতা কই পেল তারা?
আর ধর্ষক, হ্যাঁ ধর্ষকের শাস্তি কয়দিন হয়? তারা তো নিজের ক্ষমতায় তারা ছাড়া পেয়ে যায়। সবাই অবাক হয়ে মনিকার দিকে তাকিয়ে আছে। মেয়েটা জেলে থাকা অবস্থায় একটা কথাও বলে নাই, আর আজ শান্তভাবে যে কথাগুলো বলল তা সবাইকে ভাবিয়ে তোলে। মনিকা আবার বেশ কিছুক্ষণ শান্ত হয়ে বলে, এখন সবাই চুপ কেন? জজ সাহেব কই? আমার হয়তো কোনো উকিল লড়তে এলো না সাহস করে? তারা তো ঠিকই একজন ধর্ষকের হয়ে কেস লড়ে। তখন আপনি জানেন আপনাদের মতো জানোয়ার আর কেউ নেই। এই আপনারা টাকার জন্য সব করতে পারেন। প্রায় মাসখানেক আগে আপনাদের একটা ধর্ষকের সব প্রমাণ দেয়া হয়েছিল, কিন্তু আপনারা কি করলেন? সব নষ্ট করে দিয়ে তাকে ছেড়ে দিলেন। আমি আপনার হয়ে কিছু বলছি না, আমাকে এটা বলেন কেন আমাকে এতিম হয়ে মানুষ হতে হলো? আপনাদের আইন কানুন কবে ঠিক করবেন? হ্যাঁ, যেখানে পুলিশ নাম শুনলে সবাই ভয়ে কাঁপবে। আমাকে একবার দায়িত্ব দিয়ে দেখুন, এই দেশে একটা চোরও থাকবে না। গলা নামিয়ে কথা বলো। এখানে তোমাকে এসব বলার জন্য কেউ আনে নাই। মায়ের বড় গলা। যে খুনটা করেছে সেদিন তোমাকে সেই স্থানে পাওয়া গেছে। এসব আইন নিয়ে আইনের লোক বোঝাবে সেটা তোমাকে জ্ঞান দিতে হবে না। অর্ডার অর্ডার। মনিকা চৌধুরী, হ্যাঁ তোমার কথা আমরা মেনে নিলাম। তোমার বিরুদ্ধে কোনো প্রমাণও পাওয়া যায়নি, তারপরেও তোমাকে অ্যারেস্ট করার জন্য আমরা দুঃখিত। তবে তুমি একটা কথা বলে ফেলেছো, আইনের নিয়ম কি বদলাতে পারবে? আমাদেরও উপরে লোক আছে, তাদের কথা মতো আমাদের চলতে হয়। এই আইনকেও বদলাতে পারবে না, সেখানে তুমি এইটুকু মেয়ে আসো আইন বদলানোর কথা বলতে। মনে জোর থাকলে কোনোটা অসম্ভব না। লাইফে তারাই বেশি জেতে যারা নিজের মধ্যে জোর রেখে কাজ করে, অন্যের আশায় বসে থাকে না। নিজের মনের কথা মানতে হবে আমাদের। আমি কি ভাবতেছি, কি চাই সেটা একবার করে দেখি, এতে দোষ কোথায়? তাই নিজের মনকে আগে শক্ত করতে হবে, তারপরেই কাজের প্রতি জোর দিতে হবে। এই আদালত থেকে তোমাকে সসম্মানে মুক্তি দেওয়া হলো। আমরা মিরাজ হোসেন এর কেসটা আরো ভালোভাবে তদন্ত করে দেখার চেষ্টা চালিয়ে যাব। আর তোমার কিছু বলার আছে? আমাকে বিনা অপরাধে বিনা প্রমাণে 2 দিন জেলে থাকতে হয়েছে। যারা আমাকে গ্রেফতার করেছে তাদের আমি 2 দিনের জন্য শাস্তি চাই। তারা 2 দিন জেলে থাকবে। সবাই অবাক হয়ে মনিকার দিকে তাকায়। সে কি চাইছে সেটা বুঝতে পারছে। রুদ্র প্রায় মানসিক রোগী হয়ে গেছে। এ কি সেই মনিকা যে কিনা ভয়ে কেঁদে দেয় একটুতে সে এখানে এমন প্রতিবাদ করতে আসছে? রুদ্রের মনে চলতিছে আরো একটা নতুন প্ল্যান। তাহলে কি সে যার খোঁজে এতদিন ছিল তাকে পেয়ে গেছে? সে তাহলে এবার পারবে দেশ থেকে সকল অন্যায় দূর করতে? তোমার জারি মঞ্চ মঞ্জুর করা হলো। কি আছো যারা বিনা নোটিসে মনিকা চৌধুরীকে গ্রেপ্তার করে আনছো, তাদের 2 দিনের জন্য জেলে আটকে রাখা হোক। মনিকা মুচকি হেসে কারাগার থেকে নেমে আসে। রোদেলা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। মনিকার এখন নিজেকে ফুরফুরে লাগতিছে। সে এক অন্যরকম অনুভূতির সাগরে ভাসতিছে। লাইফে সে সাকসেস। সারা বিশ্বে নিউজ ছড়িয়ে পড়েছে এই হাঁটুর বয়সের একটা মেয়ের প্রতিবাদ দেখে। বাসায় এসে মনিকা গোসল সেরে নেয়। রাবেয়া চৌধুরী মনিকাকে জড়িয়ে নিয়ে কেঁদে দেয়। আর মনিকা চেয়ে চেয়ে দেখে কিভাবে এই 2 দিনে তাকে আপন করে নিয়েছে সবাই। এখন রাত। মনিকার রুমে ঘুমানোর জন্য লাইট অফ করে শুয়ে পড়ে। এমন সময় দরজায় নক করে কেউ। মনিকা বিরক্ত নিয়ে দরজা খুলে দেখে রুদ্র পকেটে হাত দিয়ে ঠোঁটে হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। মনিকাও একটা মেকি হাসি দিয়ে রুদ্রকে রুমে আসতে বলে। আমার পোষা পাখিরে, তোমারে দেখে আমি আজ হয়েছি দিয়ানা। তুমি এমন তা আমি আগে জানতাম না। এ কি সেই বিড়াল ছানা যে কিনা ইঁদুরের মতো ভয় পেত? সে কি আজ সবার সামনে কেমন লড়াই করলো? সে আবার পুলিশকেও জেলে পাঠালা। রুদ্রের এমন পাগলামি দেখে মনিকা সন্দেহের নজরে তাকায়। এটাই বোঝার চেষ্টা করে কি উদ্দেশ্যে এই রুমে আসছে। তার উপর এত রাতে হঠাৎ করে ভয় পেয়ে যায় তার সাথে কিছু করবে না তো? রুদ্র এবার মনিকাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। তার উপর নিজের সোফার উপর বসে পড়ে, পায়ের উপর পা রাখে। মনিকা উঠে ভালোভাবে বসে। রুদ্র মনিকার দিকে তাকিয়ে একটা চোখ টিপ দেয়। মনিকা বিরক্ত মাখা মুখ নিয়ে ইশারায় বলে, কি সমস্যা? আমাকে শরীর দেখিয়ে কি পাগল করতে চাও রহস্যময়ী মেয়ে? তোমার ওই বুকের তিলটা কিন্তু আমাকে কাছে টানতেছে খুব করে। কি দিব নাকি ওই তিলে আমারই ঠোঁটের স্পর্শ? মনিকা নিজের দিকে তাকায়। গেঞ্জি গায়ে আছে, ওড়না নেই। সে তাড়াতাড়ি পাশ থেকে ওড়না টেনে গায়ে দিবে, তখন রুদ্র উঠে এসে মনিকার হাত থেকে ওড়না ছিনিয়ে নেয়। বাদ দাও,
ওড়না গায়ে দিতে হবে না তেমন কিছু বোঝা যাচ্ছে না। বাই দ্য ওয়ে, যে কারণে তোমার রুমে আসা, ঝটপট বলে ফেলো দেখি মেয়ে লাইফ কি হতে চাও? আচ্ছা, তোমাকে যদি কেউ দেশের হয়ে কাজ করতে বলে তাহলে কি কাজ করবা? গোপনে, যেখানে অন্যায় অবিচার থেকে এই দেশ রক্ষা পাবে? অবশ্যই, কেন নয়? এমন সুযোগটা কি হাতছাড়া করা যাবে মিস্টার? হঠাৎ এসব বলতেছেন কেন ভাইয়া? আর এত রাতে আমার রুমে কি? কেউ দেখলে খারাপ ভাবে, আপনি এখন আসতে পারেন। মনি, ওকে আসি, নিজের খেয়াল রেখো। ওয়েট, তুমি না বন্দুক এসব ভয় পাও, তাহলে কেমনি কি? তুমি কি জানো দেশের হয়ে কিছু করতে গেলে আগে নিজেকে একজন মাফিয়া বানিয়ে তুলতে হবে? পারবে তুমি? সেটা না হয় আমি বুঝবো। যাই হোক, আপনার শরীরে এত দাগ কিসের? ঘাড়ে, কানে? রুদ্র ফট করে নিজের দিকে তাকায়, দৌড় দেয় রুম থেকে। এটা সেই মেয়ের কামড়ের দাগ, যার সাথে শেষবার ফিজিক্যাল হয়েছে। কামড় দিয়ে শরীরের অবস্থা শেষ করেছে। আজ 8 দিন হচ্ছে সে শরীরের ছেপে রাখছে যাতে কেউ না দেখে, কিন্তু রাতে গায়ে কিছু নাই এমন ভাবে মনিকার রুমে গিয়েছিল সেটা তার মনেই ছিল না। রাত 2টা, শুনশান রাস্তা দিয়ে একা একা হেঁটে চলেছে এক মানব। সারা শরীর তার কালো কাপড়ে ছাপা, গায়ে জ্যাকেট, মাথায় কালো হুড়ি, পায়ে কালো শো, কালো সানগ্লাস, চারদিকে ছোট পোকার ঝিঝি শব্দ। যে মানব হেঁটে চলেছে তার পেছনে আছে আরো 10 জন মানব, 5 জন মেয়ে, 5 জন পুরুষ। তারা একটা পুরনো বাড়িতে এসে পৌঁছায়। কালো হুডি পরা ব্যক্তি প্রবেশ করা মাত্র রুমে থাকা শত শত মানুষ সেলুট করতে থাকে তাকে। সে আর কেউ নয়, বিএমজি এর কিং। নিজের মাফিয়া টিম গড়ে তুলেছে সে প্রায় বছর 2 আগে থেকে, দেশ থেকে অন্যায় দূর করতে। কিন্তু এখন পর্যন্ত তার কাজ শুরু করা হয়নি। এতদিন এই দেশের খারাপ লোকের ডিটেলস সংগ্রহ করেছে তার ছেলেপুলের দ্বারা। তার 2টা টিম থাকবে, একটা মেয়ের একটা ছেলের। মেয়েদের গায়ে সে হাত দিতে চায় না, তার দরকার ছিল একটা সাহসী মেয়ে। সাহসী কিনা সে জানে না, কিন্তু পেয়ে গেছে একজনকে, মনিকা চৌধুরী। তাকে দিয়ে সে কাজ শুরু করবে। দেখা যাক কতদূর যাওয়া যায়। হ্যালো গাইস, তোমাদের এখানে ডাকার উদ্দেশ্য হয়তো এতক্ষণে জেনে গেছো, তবু আমি বলতেছি একবার। আজ রাত থেকে আমাদের কাজ শুরু। প্রথমে আমাদের লিস্টে তারা থাকবে যারা স্বামী থাকতেও অন্য পুরুষের সাথে মেলামেশা করে আর অন্যের টাকা মেরে দেয়, আর তার থেকে বড় কথা তারা নেশাদ্রব্য বিক্রি করে। তো তোমরা সবাই রেডি থাকো। আর তোমরা মেয়েরা, তোমাদের বস আসবে আজ তোমাদের সাথে দেখা করার জন্য। তোমাদের আমি ছাড়া আর একজন বস থাকবে, সে হলো মেয়ে। তোমরা তার আন্ডারে কাজ করবা। ইয়েস কিং, আমরা সবাই তৈরি আছি, আর আমাদের কাছে লিস্ট আছে। কুইন আসলে আমরা তাকে লিস্টে দেব। তোমাদের কুইন লিস্ট অনুযায়ী কাজ করবে, আমি তাকে সব বুঝিয়ে দেব। একে চল আমরা বাসায় যাই, বাকিরা তাদের কাজ করবে। আর আজ থেকে এই দেশে বিএমজি এর রাজত্ব চলবে, কোনো অন্যায় আর হতে দেব না। বিএমজি। সময় তখন প্রায় রাত 3টা। মনিকার ফোন অনবরত বেজে যাচ্ছে। মনিকা চোখ মুখ কুঁচকে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে একটা পুরুষালী কণ্ঠ ভেসে আসে। মিস মনিকা চৌধুরী, আজ আপনার নিউজ দেখলাম টিভিতে। আমার ওই কাজ করবে? আমি এই দেশ থেকে অন্যায় দূর করতে চাই, সকল পাপকে মুছে ফেলতে চাই। তার জন্য দরকার তোমার মতো একজন সাহসী প্রতিবাদী মেয়ে। হ্যাঁ, আমাকে বিশ্বাস করবে কিভাবে সেটাই তো। আমার জানা মতে তুমি একটা রহস্যে ঘেরা মেয়ে, তাই এই ঠিকানায় চলে আসো, সব বুঝে যাবে। নিশ্চয়ই ভয় পাবে না তুমি, রাইট? সুযোগ কিন্তু এখন পাচ্ছ, তুমি কাজটা না করলে আমি অন্য কাউকে দেব। ডোন্ট ওয়ারি স্যার, আমি আসতেছি। আমি রাজি আপনার হয়ে কাজ করতে, তবে একটা শর্ত আছে আমার। ফেস কেউ দেখতে পারবে না, রাজি? আর আমাকে কি কি করতে হবে সব বলে দিন। এখানে আসলে সব জানবা। দেখো তোমার রুমের বারান্দায় গিয়ে একটা ব্যালকনি আছে, তার পাশ দিয়ে নেমে আছে রাখি ভাই। হ্যাঁ, আজব, এই লোক জানলো কেমনে আমি কই থাকি? উনি কি আমাকে ফলো করছে নাকি? আর আমাকে বা সিলেক্ট করলো কেন তার কাজে? আমার কি যাওয়া উচিত হবে? বাই দ্য ওয়ে, কোনো সমস্যা হবে না মনিকা চৌধুরীকে তো কেউ সহজে হারাতে পারবে না, তারও তো একটা অন্য জগৎ আছে। মনিকা ফুললি কালো ড্রেস পরে বারান্দা টপকে চলে যায়। এদিকে কিং বাসায় বসে সেই পুরনো বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করতে। সে কি আসবে? মনিকা কি তাকে বিশ্বাস করতে পেরেছে নাকি? তাকে যে খুব দরকার। প্রথম দিনই যদি এভাবে হেরে যায়, বাকি দিনগুলো কি করবে? তার থেকে বড় কথা, মনিকা কোনো ক্লু রেখে আসবে না তো? অনেক চিন্তা ভাবনা করে বসে কিং।
এর মাঝে দেখতে পায় একজন রুমে প্রবেশ করে, মুখে মাস্ক, সম্পূর্ণ শরীর কালো ড্রেসে ঝাপা। কিং মুচকি হাসে, তার মানে মনিকা চলে আসছে। সবাই হঠাৎ করে এমন ভাবে কাউকে প্রবেশ করায় ভয় পেয়ে যায়। মনিকাও কিছুটা ভয় পায় রুমে এত মানুষ দেখে। তখন মনিকার ফোনে ফোন আসে। মনিকা ফোন বের করে দেখে আগের নম্বর থেকে ফোন আসছে। ওয়েলকাম কুইন, আমার জগতে তোমাকে স্বাগতম। এটা আমার জগৎ, এই জগতে আজ থেকে তোমার কাজ। ওরা সবাই তোমার হয়ে কাজ করবে। তুমি ওদের কাছে নিজেকে MK বলে পরিচয় দাও, তাহলে ওরা বুঝবে। আর ওদের থেকে সব ফাইল নিয়ে নাও, সেখানে তোমার কাজের ব্যাপারে সব বলা আছে। রাখি, আমি তোমাকে সাহায্য করব, সমস্যা নেই। হ্যালো গাইস, আমি MK। নিজেই জানি না এর মানে কি। কপাল। কিং নিশ্চয়ই আমার কথা বলছে। ফাইল কই? সবাই আবার স্যালুট করে তাদের MK কে। তারপর ফাইল বের করে দেয়। মনিকা ফাইলগুলো নিয়ে ঘাটাঘাটি করে। তারপর সব থেকে বেশি যার পাপ তার ছবিটা হাতে নিয়ে দেখে তার ছবির সাথে অ্যাড্রেসে লেখা আছে, সেই হিসাব তারা বেরিয়ে পড়ে। এখন কোথায় তাকে পাওয়া যাবে সেটাও সবার নজরে আয়ত্ত। অপরদিকে রুদ্র একটা বারে বসে আছে। তার পাশে বসে আছে সিফাত। সিফাত রুদ্রের কথা কিছুতে বিশ্বাস করতে পারতেছে না। সিফাত নিজের চোখে যা দেখেছে সেটাও তার কাছে মিথ্যে মনে হচ্ছে। মনিকা আর তার সাথে আর দুজন আছে, একজন মেয়ে আর একজন ছেলে। মনিকা ড্রেস চেঞ্জ করে কালো জিন্স, কালো গেঞ্জি গায়ে দিয়ে আছে, সাথে কালো মাস্ক। কারণটা যাতে কেউ সন্দেহ না করে। জ্যাকেট পরে থাকলে সবাই সন্দেহ করতে পারে। মনিকা বারে ঢুকতেই চোখ পড়ে রুদ্রের দিকে। সে ভয়ে ঢোক গিলে তাকে চিনতে পারবে না তো আবার। রুদ্র সেদিকে তাকিয়ে আছে, তবে পাত্তা দিল না। মনিকা উপরের দিকে একজনকে পাঠায়। সে সেদিক থেকে দেখে এসে খবর দেয় এখানে ওই মহিলা আছে যাকে তারা চায় এই মুহূর্তে। মনিকা হাসে, তারপর প্ল্যান অনুযায়ী কাজ করতে থাকে। তাদের সাথে যে ছেলেটা ছিল সে ম্যানেজারের কাছে যায়। রাবিয়া নামের একজন কাস্টমার আছে, আমি তাকে আজকে রাতেই চাই। এখানে 1 লক্ষ টাকা আছে, নিশ্চয়ই এটা তার পছন্দ হবে। আপনি এখনই তাকে ফোন করে কথাটা জানান। ম্যানেজার একটা ফোগলা হাসে, তারপর রোকেয়াকে ফোন দিয়ে টাকার কথা জানায়। রোকেয়ার টাকার দরকার, এত টাকা পাবে, তাহলে কি এমন কাস্টমার ছাড়া যায়? রকি প্ল্যান অনুযায়ী গিয়ে কাজ করে। রোকেয়া বেরিয়ে যায় বার থেকে 20 মিনিটের মাথায়। মনিকা তার 10 মিনিট পর বের হতে যাবে, তখন হঠাৎ করে একটা ছেলে এসে তার কোমর জড়িয়ে ধরে। হোয়াট দ্য হেল? তোর সাহস হয় কিভাবে মনিকা চৌধুরীকে জড়াই ধরার? নেশা করে এসে আমার সাথে মাতলামি করতে আসছিস তাই না? এমন জায়গায় মারবো, লাইফে কখনো বাবা ডাক শুনতে পারবি না, জামাই ডাকও শুনতে পারবি না। মনিকা একটা চর বসিয়ে দেয়। এর মাঝে 4-5 জন ছেলে ঘিরে ধরে তাকে। এবার কিছুটা ভয় পায়। সে একা, তার সাথীরা চলে গেছে। একা কিভাবে এত ছেলের সাথে নিজেকে রক্ষা করবে? এখানে কেউ এগিয়ে আসবে না, এটা তো খারাপ জগৎ। মনিকাকে টানতে টানতে ওপরে নিয়ে যেতে থাকে। তখন একটা ছেলে এসে সামনে দাঁড়ায়। মনিকা ভালোভাবে তাকিয়ে দেখে ফুল কালো গেটআপ। আর এমন কাউকে সে ওই পুরনো বাড়িতে দেখেছে। তাহলে কিং মনিকার ভয় কেটে যায়। আর সাথে সাথে সামনে থাকা ছেলেগুলোর গোপন জায়গায় লাথি দেয় এক এক করে। হঠাৎ এমন হয় কেউ বুঝে উঠতে পারে না। কিং মনিকার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। একটু আগে এই মেয়ে ভয় পেয়ে গিয়েছিল, আর তাকে দেখে এমন জোর আসে কই থেকে? ছেলেগুলো আক্রমণ করবে তার আগে মনিকা কিং এর হাত টেনে নিয়ে বাইরে দেয় দৌড়। তারা বাহিরে এসে একটা জায়গায় লুকিয়ে পড়ে। ছেলেগুলো বাহিরে এসে কাউকে খুঁজে পায় না। মনিকা যখন এবার রাস্তায় বের হবে, তখন হুট করে কিং মনিকার কোমর টেনে নিজের সাথে লেপটে নেয়। এমন হয় মনিকা ভ্যাবাচেকা খেয়ে যায়। আমাকে এভাবে টেনে আনার মানে কি? আমাকে চেনো তুমি? এখন তোমাকে কে রক্ষা করবে? খাইছে আমারে। আমি কিং ভেবে কাকে টেনে আনলাম? এখন যদি বলি কিং ভেবে আনছি, তাহলে বলবে কিসের কিং? কি বিড়বিড় করো? অ্যানসার মি ড্যাম ইট। আমাকে এখানে আনছো কেন? তোমাকে এভাবে মারাত্মক সুন্দর লাগছে জানো। হট, চলো খেলি আমরা, কি বলো? মনিকা হুট করে সামনে থাকা এই মানবটার হাত মুচড়ে ধরে। কিং হেসে ওঠে। একটা মেয়ে তার হাত মোচড় দিচ্ছে, এতে কি তার কিছু হবে? কিং মনিকার পেটের দিকে তাকায়। গেঞ্জির ভেতর দিয়ে হাত দিয়ে পেটে কয়েকটা চিমটি কেটে মনিকা ভ্যা করে কেঁদে দেয়।
এর মাঝে কিং কোলে নিয়ে গাড়িতে পাক মারে। গাড়িও কালো। গাড়িতে কুইন বানালাম কি দেখে? হ্যাঁ, নিজের সেফটির কথা ভাববে না? ওইভাবে ছেলেটাকে চড় না মেরে ফুসলিয়ে নিজের আড্ডার জায়গায় নিয়ে যাবা, মানে কি বুঝেছো? এমন ছেলেকে মেরে দিবা আর কি। কিং, প্রথমে তাই ভাবছিলাম, পরে আপনার এমন আচরণে ভয় পেয়ে যাই। ধন্যবাদ কিং আমাকে হেল্প করার জন্য। বাকি কাজ তারা করে দেবে। এখন আমি বাসায় যাই। আপনি এদিকে কোথায় যাচ্ছেন গাড়ি নিয়ে?